আসসালামু আলাইকুম। ইসরায়েল একটার পর একটা নৃশংস কাজ করতেছে। গাজা যুদ্ধের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ তীব্র নিন্দা জানাচ্ছে। গাজা যুদ্ধের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। I told Prime Minister Netanyahu our commitment to Israel's security against these threats from Iran and its proxies is ironclad. Let me say it again, ironclad. সমালোচনার বদলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রচেষ্টা থাকা সত্ত্বেও ইসরায়েলকে যুদ্ধাপরাধ কিংবা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আনকন্ডিশনাল ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু কেন কেন কোনো আন্দোলন, কোনো বৈশ্বিক পরিবর্তন, কোনো দেশ, কোনো ব্যক্তি কিংবা কোনো যুদ্ধ, কোনো কিছুই মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে ফিরাতে পারছে না? আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। চলুন ভিডিও শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ানরা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী। তারা সেই দেশের মোট জনসংখ্যার 1/4। এই ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইসরায়েল রাষ্ট্রকে দৃঢ়ভাবে সমর্থন করে। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করে যে যদি যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পুনরায় ফিরে আসা নিশ্চিত করতে হয়, তাহলে প্রমিস ল্যান্ডে অবশ্যই একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই 1948 সালে যখন ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়, তার ঠিক 11 মিনিট পর বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রেসিডেন্ট ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে। Jerusalem will be the capital of Israel, and I have said that before, and I will say it again. I recognized Jerusalem as the capital of Israel. You need not be a Jew to be a Zionist. I am a Zionist. আমেরিকার প্রেসিডেন্ট কার্টার যখন ক্যাম্প ডেভিড চুক্তি নিয়ে আলোচনা হয়, সেই আলোচনায় ফিলিস্তিনের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনকে সমর্থন করেছিলেন, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি লবিস্টরা তার প্রতি খুবই ক্ষুব্ধ হয়, তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। সম্ভবত এই কারণেই কার্টারকে প্রেসিডেন্সি হারাতে হয়েছিল। But the president took a great risk for himself. মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবিস্টরা আসলে কতটুকু শক্তিশালী? মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে কাজ করে এরকম অনেক সংগঠন রয়েছে। সবচেয়ে বড় সংগঠন হচ্ছে আইপ্যাক, আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এই সংগঠন প্রতি বছর ওয়াশিংটন ডিসিতে একটি সম্মেলনের আয়োজন করে থাকে। এই সম্মেলনে 20,000-এরও বেশি প্রতিনিধি উপস্থিত থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা এই সম্মেলনে যোগদান করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনে যোগদান করেছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতি বছর এই সম্মেলনে যোগদান করে থাকেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে আরো অনেক লবিস্ট গ্রুপ আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা দিয়ে থাকে। এসব গ্রুপ 2020 সালের নির্বাচনে $3,90,00,000 আর্থিক সহায়তা দিয়েছিল, যা 2016 সালের নির্বাচনের চেয়ে দ্বিগুণ। এই আর্থিক সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের আরো অনেক সংগঠন রয়েছে যারা জনমত তৈরিতে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বড় বড় মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলোও ইসরায়েলের পক্ষে কাজ করে। ইসরায়েল এবং ইউএস এর মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে, সেই কৌশলগত সম্পর্ক থেকে দুই দেশই লাভবান হচ্ছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একক পরাশক্তি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর বিশ্ব দুইটি মেরুতে বিভক্ত ছিল। এক মেরুতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য মেরুতে ছিল সোভিয়েত ইউনিয়ন। এই দুটি দেশের মধ্যে কে বিশ্বের একক পরাশক্তি হবে সেটি নিয়ে প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতা স্নায়ুযুদ্ধের রূপ নেয়। সেই স্নায়ুযুদ্ধের উত্তাপ গিয়ে ছড়ায় মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে যখন ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো খুবই ক্ষুব্ধ হয়। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। মধ্যপ্রাচ্যে শুরু হয় অস্ত্রের প্রতিযোগিতা। মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে অস্ত্র কিনেছিলেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছিল। সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হয়। সেই যুদ্ধে মিশর এবং সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু দুঃখজনকভাবে মিশর এবং সিরিয়া ওই যুদ্ধে ইসরায়েলের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এবং মিশর এবং ইসরায়েলকে সমর্থন দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয় হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি ক্যাম্প ডেভিড চুক্তি হয়। ফলে মিশর ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, অন্যদিকে মিশর ফিরে পায় তার হারানো সম্পত্তি। এভাবেই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্য একটি তেল সমৃদ্ধ অঞ্চল। এই তেলের উপর পশ্চিমারা ব্যাপকভাবে নির্ভরশীল। এছাড়াও মধ্যপ্রাচ্যে রয়েছে সুয়েজ খাল
এই সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 30% সম্পন্ন হয়। সেজন্য বিশ্বের একক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে টিকে থাকতে হলে অবশ্যই মধ্যপ্রাচ্যের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকতে হবে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উপর সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসরায়েল রাষ্ট্রের মাধ্যমে। যতদিন ইসরায়েল রাষ্ট্র থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে। এই ইসরায়েল রাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র। Israel has no greater friend than the United States of America, and America has no greater friend than Israel. যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় মিত্রকে তাদের ইচ্ছামতো ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অ্যাটাক ডগ হিসেবে ব্যবহার করে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে অ্যাটাক এবং অস্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যের যেই দেশই যুক্তরাষ্ট্রের কথা না শুনবে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে সেই দেশে আক্রমণ চালাবে। 2011 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। এখন ইসরায়েল সিরিয়াতে নিয়মিত বিমান হামলা চালিয়ে থাকে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একমাত্র শত্রু হচ্ছে এখন ইরান। এই যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ইরানকে প্রায় বিরক্ত করে থাকে। ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদের গুপ্ত হত্যা চালাচ্ছে। সবশেষ সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে ইসরায়েল 8 জন ইরানিকে হত্যা করে। এর মধ্যে ইরানের শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছে। এখন ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী এমনটি করছে? ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী এমনটি করার কারণ হচ্ছে আর্থিক সহায়তা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা দিয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে 3.8 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যত বৈদেশিক সহায়তা দিয়েছে তার প্রায় 30% দিয়েছে ইসরায়েলকে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে প্রায় 300 বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে। এইসব কারণে মূলত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।